বন্ধুদের নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়ে গেল এবং তারপর দেশের মধ্যে যে সিঁদুর নিয়ে যুদ্ধ শুরু হয়েছে সে সম্পর্কে আপনাদের দুটো চারটে কথা বলবো। দেখুন, এই কথা বলতে খুব দ্বিধা হয়, দ্বিধা না বলে বলা ভালো, খুব ভয় হয়। বয়স তো 70 পেরিয়ে গেছে, এই বয়সে গিয়ে ওই জেলের ভাত খাওয়া এটা বেশ কঠিন বলে মনে হয়। যে কারণে সবাই যেমন হিসেব করে কথা বলছেন, আমার মাঝে মাঝে মনে হয় যে বোধহয় ওইটাই ঠিক, কিন্তু কি করব, স্বভাব তো অন্যরকম। দুই চারটে কথা যা মনে আসে না বলে খুব স্বস্তি পাই না। সমস্যা হয়ে গেছে, আমি আপাতমস্তক একজন বিজেপি বিরোধী মানুষ এবং প্রতিদিনের কাগজ পড়ে এখন বুঝতে পারছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদি সাহেব, লড়াইটা তো প্রধানমন্ত্রী মোদি তার নেতৃত্বেই হয়েছে বলতে হবে। সেনাবাহিনী লড়াই করেছে, সব ঠিক আছে, কিন্তু তিনি যখন বিজেপির নেতা নরেন্দ্র মোদি, তিনি যখন এই যে দুই দেশের যুদ্ধ প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেটা করেছেন, ভালো করুন মন্দ করুন, জয় করুন আর পরাজিত হন, সেইটাকে তার ফলাফলটা যখন বিজেপি হিসেবে নরেন্দ্র মোদি তার সাফল্য সবটুকু নিজের পকেটে ভরতে চান, তখন কিছু প্রশ্ন আমার মাথায় আসে, না বলে আর পারি না। আপনারা জানেন, যুদ্ধ যখন লেগে গেছে, বিরোধী দলগুলো সব বলেছে আমি তোমার সাথে আছি। দেশের মানুষ সবাই প্রধানমন্ত্রী বা ভারতের সরকার তার পাশে দাঁড়িয়েছে। সেই যুদ্ধে জয় হলে সেটা কি শুধু নরেন্দ্র মোদি বা বিজেপির জয়? পরাজয় হলেও তা নয়, জয় হলেও তা নয়। তাহলে কি করা উচিত? তাহলে করা উচিত দলের প্রয়োজনে, দলের স্বার্থে, দেশের এই যে গৌরব অগৌরব যাই হোক, সেটাকে ব্যবহার না করা। এখন আমাদের দেশে মুশকিল হয়ে গেছে যে প্রধানমন্ত্রী যদি ব্যবহার করেন তাতে ভোট হবে, বিরোধীরা যদি ব্যবহার করেন, বিরোধীরা মানে আমি রাহুল গান্ধীর কথা বলছি না, তিনি কি করবেন তার ব্যাপার, মানে আমি তো বিজেপি বিরোধী, আমার মতো বিজেপি বিরোধীরা যদি ব্যবহার করি তাহলে দেশদ্রোহী হয়ে যাব, তখন সেটা দেশ বিরোধী হয়ে যাবে। তা আমি এই ভিডিও শুরুতে বলছি যে আমি কথাগুলো বলছি, মোদি এই যেটা বিজেপি নেতা হিসেবে যে ফসল ঘরে তোলার চেষ্টা করছেন, আমি তার বিরোধিতা করবার জন্য, তিনি যেমন দেশের সাফল্যকে ব্যবহার করছেন, আমিও দেশের সাফল্য ব্যর্থতা নিয়ে দুটো কথা আমি বলবো। এখন আমি যেটা বলবো সেটা আমার কথা কি করে হবে? আমার কথা তো হবে না, কেউ না কেউ বলেছেন, সেটা টিভিতে হতে পারে, খবরের কাগজে হতে পারে, সেই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। ফলে দেশদ্রোহিতা যদি হয়
তাহলে সেটা তো ওই কাগজ বা টিভি হবে, কারণ তারা আগেই এসব কথা বলেছে। সেইটা আমি আপনাদের সামনে সামান্য দুই একটা কথা বলছি। আজকে দেখলাম এই যে আনন্দবাজারে দেখছি আজকে যে আমাদের এক সেনাকর্তা হলেন এই বিমান বাহিনীর যিনি প্রধান, কি অনিল কি যেন নাম, কাগজ উল্টে দেখতে হবে, প্রয়োজন নেই। তিনি বলেছেন, আপনারা আনন্দবাজার পড়ে আপনারাও হয়তো জেনেছেন, যিনি পড়েননি তিনি একটু জেনে নিন, যে যুদ্ধের সময় কতগুলো যুদ্ধ বিমান নষ্ট হয়েছে, সেই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ নয়। ভালো দিক হলো আমরা বুঝতে পেরেছিলাম কোথায় রণকৌশলগত ভুল হয়েছে। রণকৌশলগত সঠিকতা বলেননি, রণকৌশলগত ভুল হয়েছে। এখন এই যে রণকৌশলগত ভুল আর বিমান খোয়া যাওয়া, এটাতে কি মনে হয়? বিমান বাহিনী অনেকগুলো পাকিস্তানি বিমান গুলি করে মেরেছে, এটা মনে হয়? যখনই বলে রণকৌশলগত ভুল হয়েছে, তখনই বোঝা যায় যে প্রতিপক্ষের না, আমাদের নিজেদের পক্ষের ক্ষতি হয়েছে, যেটা আমাদের বুঝতে, বিমান বাহিনীর প্রধানের কথায় বুঝতে 2-3 দিন টাইম লেগে গেল। যুদ্ধ হয়েছে 4 দিনের, হয়েছে। যুদ্ধটা শুরু করেছে, আমি যদি বলি ভারত, তাহলে আবার দেশদ্রোহী পর্যায়ে পড়ে যাওয়া হলো তো। কিন্তু এটা ঘটনা যে বিদেশের মাটিতে আঘাত হেনেছে ভারত প্রথমে। ভারত নিশ্চয়ই কিছু কারণ আছে, অন্তত কারণের কথা বলেছে। সেটা হলো পহেলগাম, সেইখানে যে ঘটনাটা ঘটলো। এখন কারা ঘটিয়েছে এইটা তো নিশ্চিত করে বলা যায়, অনুমান করা যায়, যেটা পাকিস্তান করেছে এটাতে কোনো ভুল নেই। কিন্তু নিশ্চিত করে বলা যায় কখন? যখন তারা ধরা পড়ে, জিজ্ঞাসাবাদ হয়, তাদের কাছ থেকে নানান নথিপত্র তথ্য উদ্ধার হয়, তখন নিশ্চিত করে বলা যায়। তো সেটা এখনো হয়নি। যুদ্ধ মানে পাকিস্তানের বিমান আক্রমণের আগে তো নয়, এখনো জানা যায়নি। তা ঠিক আছে, বিমান আক্রমণ আমাদের দেশ করেছে, আমাদের দেশের সেনাপ্রধানরা বলছেন ক্ষয়ক্ষতি হতেই পারে, আমিও একমত যে যুদ্ধ করতে গেলে ক্ষয়ক্ষতি হবে, বেশি হবে, কম হবে, যা হবে হবে। কিন্তু এই যুদ্ধের যে ফলাফল, এই ফলাফল পার্টির পক্ষে যদি বিজেপি মোদি ব্যবহার করার চেষ্টা করে, তাহলে বিরোধীদের কি করার থাকে? আমি দেশবাসীকে এইটা একটু ভাবতে বলছি। এই যুদ্ধের বাহাদুরি, এই যুদ্ধের আমাদের সেনাদের পরাক্রম, সেইটাকে ব্যবহার করে যদি বিজেপি পার্টি তার রাজনৈতিক লাভ পাবার চেষ্টা করে, তখন বিরোধীরা কি করবে? এইটা কি বিরোধীদের বা আমার মতো মানুষকে এই কাজে উৎসাহিত করা হচ্ছে না? যে আসলে আমাদের কি কি ত্রুটি হয়েছিল,
আমাদের কি কি সেটব্যাক হয়েছে, ক্ষতি হয়েছে, এইগুলো বলে মোদিকে মোদি যে আসলে 56 ইঞ্চি বুকের ছাতি যে কথা বলেন সেটা যে হয়নি, এইটা আমাকে বলতে হবে, বিরোধীদের বলতে হবে যে মোদি আসলে পারেনি ঠিক মতো কিছু করতে। এটাই তো বলতে হবে, আর এটা বললেই তো বলবে দেশদ্রোহী। আমি বলছি এই কথাগুলো দেশবাসী একটু ভাবুন। দেখুন, খুব জোর দিয়ে বলা হচ্ছে, আমি এইটা বলছি যে হিন্দু বেছে বেছে মেরেছে পহেলগামে। দেখুন, দুষ্কৃতীরা যারা সন্ত্রাসী, তারা যদি হিন্দু মুসলমান বেছে বেছে মারে, তা সেটা নিয়ে কার কি বলার থাকে, কার কি কৈফিয়ত দেওয়ার থাকে? তারা তো দুষ্কৃতী, তারা তো দুষ্কৃতকারী, তাদের কথা কাজ নিয়ে তো কৈফিয়ত দেওয়ার দায়িত্ব কার থাকে? আমরা বলছি, আমাদের সরকার বলছে পাকিস্তানের এই দায়। আচ্ছা, যদি তাই হয় তাহলে একটু বলুন তো দেখি, পাকিস্তান যখন গোলা ছুড়েছে, কামানের গোলা যখন ছুড়েছে, তারা যখন জম্মু কাশ্মীরের সীমান্ত বরাবর কামানের গোলা দেখেছে, তখন কি তারা হিন্দু মুসলমান ভেবে করেছে এটা? আমার এই প্রশ্নের জবাবটা বলুন, ভাবুন। এইটা কিন্তু আপনিও বোঝেন, আমিও বুঝি। কাশ্মীরে যদি গোলা ছোড়ে, কাশ্মীরে যদি আক্রমণ করে, তাতে যেসব ভারতীয় মারা যাবেন, যেসব ভারতীয় কাশ্মীরিরা মারা পড়বেন, তার বেশিটাই মুসলমানরাই মারা পড়বেন, কারণ সেখানে মুসলমানই বেশি। তাহলে কি পাকিস্তান ভারত আক্রমণ করার সময় কাশ্মীরটুকু বাদ দিয়ে লড়াই করবে? যে কাশ্মীরে আমি আক্রমণ করব না, আমি পাঞ্জাবে আক্রমণ করব, গুজরাটে আক্রমণ করব, দিল্লিতে আক্রমণ করব? সেটা কি হয়েছে? সেটা হয়নি। সব জায়গায় যদি আক্রমণ করেও থাকে, তাহলে বেশিটা তাদের আক্রমণের বর্ষামুখ ছিল ওই যে পুঞ্চ, রাজৌরি, এইসব জেলাগুলো, এবং বেশিটাই মুসলমানরা মারা পড়েছে। তাহলে কি পাকিস্তান হিন্দু মুসলমান করছে না? পাকিস্তান নির্বিচারে ভারতীয়দের খুন করছে। আর আমরা অভিযোগ করছি যে যারা হিন্দু মুসলমান বাছাই করেছে, সেই দুষ্কৃতীরা পাকিস্তানের কথায় হিন্দু মুসলমান করছে। আসলে কি ব্যাপারটা তাই? আমার ধারণা এরকম হতে পারে, নাও হতে পারে। ফলে এইগুলো খুব পরিষ্কার না বুঝে এইগুলো নিয়ে কথা না বলাই উচিত। আর ধরুন একটা যুদ্ধ, আমি এই ভারত পাকিস্তান যুদ্ধের কথা বলছি তা নয়, যে কোনো একটা যুদ্ধ, সেই যুদ্ধে কোন দেশের সেনাবাহিনী জিতবে, কোন দেশের সেনাবাহিনী হারবে, এইটা কিসের উপর নির্ভর করে? আমি আর্থিক অবস্থা, দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে আমি অতটা ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু সাধারণভাবে আমরা বুঝি যে এই লড়াইয়ের অস্ত্র ভান্ডারে যাদের আধুনিক সমরাস্ত্র পর্যাপ্ত থাকবে, তারা অ্যাডভান্টেজটা পাবে। তাহলে একটা সরকার, তারা যদি
সব থেকে আধুনিক বিমান যদি তাদের ভান্ডারে না রাখে, সব থেকে আধুনিক মিসাইল যদি ভান্ডারে না রাখে, সব থেকে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যদি না রাখে, তাহলে সেনাবাহিনী কি করবে? লড়তে পারবে? লড়তে পারবে না। তাহলে শুধু সেনাবাহিনীর শৌর্যবীর্যের সাথে সরকারের পরিকল্পনাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার যদি আধুনিক সমরাস্ত্র না থাকে, তাহলে আমার অস্ত্র কি? তাহলে আমার অস্ত্র হচ্ছে যুদ্ধ না করে সমস্যার সমাধান করা। সমরাস্ত্র কম থাকলে যুদ্ধ না করে সমস্যার সমাধান করার পারদর্শিতা যার, তারই বুকের পাটা তত চওড়া। এটা তো হওয়া উচিত। আজকের পৃথিবীতে এই যে সন্ত্রাসী হামলা, দেখুন এই সন্ত্রাসী হামলা শুধু কাশ্মীর নিয়ে হচ্ছে বা কাশ্মীরে হচ্ছে এরকম নয়। আমাদের দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, যা সবটার সাথে পাকিস্তান জড়িত এমন হয়তো নয়। আবার আমরা যেমন পাকিস্তানের দোষ দিই, দেখবেন পাকিস্তানের আপনি যদি যান তাহলে দেখবেন তারা বলবে যে বালুচদের পাকিস্তানের বিরুদ্ধে উস্কানোর জন্য তারা ভারতকে দায়ী করে। অন্য অন্য দেশকেও করে, হয়তো তার সাথে ভারতকেও দায়ী করে। ফলে এইরকম ব্যাপারটা এটা এটা পৃথিবী জুড়ে এটা চলছে এবং চলবে। কিন্তু এরকম এক একটা সন্ত্রাসী ঘটনা ঘটবে, মোদী সাহেব যেটা বলছেন, আর সাথে সাথে আমি পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে দেব, এটা মনে হয় এই নীতি আলটিমেটলি আমাদের পুনর্বিচার করার প্রয়োজন হতে পারে। আজকে বলছে যে কলম্বিয়া, এই যে আমাদের যে দৌত্য করতে যে প্রতিনিধি দল, সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, দেখো সর্বদলীয় প্রতিনিধি দল মোদীর নেতৃত্বাধীন সরকারের পক্ষে ওকালতি করতে গেছে। কেউ 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 হাতে যুক্তি নেই বলে যেতে রাজিও হয়নি, বা টিমের প্রধান হতে রাজি হয়নি, এ ঘটনাও আছে। কারণ আমি ট্রাম্পের দেশে গিয়ে কি বলবো? ট্রাম্প কালকেও বলেছে যে আমি মধ্যস্থতা করেছি এবং ব্যবসা বাণিজ্য চাপ দিয়েই মধ্যস্থতা করেছি। ফলে এই কথাগুলো যখন বলছেন ট্রাম্প, ট্রাম্পের ওখানে গিয়ে আমাদের প্রতিনিধি দল কি বোঝাবেন তাদের? কিন্তু তাহলেও তারা গেছেন দেশের হয়ে। কিন্তু মোদী তার তোয়াক্কা করছেন না। তারা ফেরার আগেই তিনি সব কৃতিত্ব ভোটের বাজারে বিজেপির ঝুলিতে তুলবার জন্য চেষ্টা করছেন। এটা 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 কি বলুন তো? আলটিমেটলি এর প্রতিক্রিয়ায় তার মতো এরকম ব্যবহার, এরকম সিদ্ধান্ত যদি বিরোধীরা নেয়, তারা যদি এবার বলতে শুরু করে যে আসলে পাকিস্তানের কোনো বিমান খোয়া যায়নি, আমাদের 5টা-6টা বিমান খোয়া গেল, তার মানে আমরা এই যুদ্ধে সুবিধা করতে পারিনি, এরকম কথা বিরোধীরা যদি মোদীর মতো এরকম মূর্খামি করে বসে, তাহলে তো আমাদের দেশের সুনাম হবে না। দেখুন আমাদের এমনিতেই প্রচ্ছন্নভাবে এই আনন্দবাজারও যেটা বলছে যে 6টা বিমান ধ্বংস হয়েছে দাবি করেছে পাকিস্তান। আজকে স্বীকার করা হলো এতদিন পরে আমাদের বিমান খোয়া গেছে। বলেছে ওই সংখ্যাটা ঠিক নয়, কিন্তু সংখ্যাটা বললেন না। তার মানে ওটা হয়তো 5টা হতে পারে, 4টে হতে পারে, একটা হলে বলে দিত আমাদের একটা খোয়া গেছে। ফলে আলটিমেটলি আমাদের সেনাবাহিনী কিন্তু, মানে আমি বলছি মানুষ তো অত বোকা নন, ঠাড়ে ঠাড়ে বলে নিচ্ছেন যে আমরা
খুব সুবিধা করতে পারেনি। তার মানে কি ভারত হেরে গেছে? না, যুদ্ধ 4 দিন মাত্র শুরু হয়েছিল। এই যুদ্ধ সামনের দিকে গড়ালে নিশ্চিতভাবে আমি বলতে পারি, এর আগেও আমি বলেছি, লিখেছি, বলিনি, যে পাকিস্তান হারতো। 65 সালেও যুদ্ধে তাশখন্দে যখন চুক্তি করেছিলেন আইয়ুব খান, তখন আর তাদের আর 2 দিন যুদ্ধ চালাবার মতো সরঞ্জাম ছিল না। 71-এও হয়ে গেছে। এই যুদ্ধেও পরিণতি তাই হতো, কিন্তু সেই পরিণতি তো হয়নি। সেটা পাকিস্তানের শুভবুদ্ধির জন্য হোক, ভারতের মোদী সরকারের শুভবুদ্ধির জন্য হোক, বা মার্কিনের প্রচেষ্টায় হোক, যে কোনো কারণে হোক, সেই যুদ্ধ হয়নি ভালো হয়েছে। যুদ্ধ বেশি হলে আরো ক্ষতি হতো, সব দেশেরই ক্ষতি হতো, কারো বেশি হতো, কারো কম হতো। আর এই যুদ্ধে তো আসলে দেশ দখল করা যায় না, কিন্তু তবুও এটা ঠিক, মোদী সাহেব যেভাবে কথা বলছেন, যেভাবে বুক চাপড়ে কথা বলছেন, এই কথা তখনই বলা যেত যদি 75-77 বছর ধরে যে ডিসপিউট, যে বিতর্কিত এলাকা, সেই এলাকার যদি দখলে আনতে পারতেন, তাহলে বুক চাপড়ে এই কথা মোদী সাহেব বলতে পারতেন। কিন্তু তা তো হয়নি, 1 ইঞ্চিও এগোনো যায়নি। বরং এমনও হতে পারে, আমি পাকিস্তানের পক্ষে জানি না, কিন্তু এটা তো ঘটনা যে আমাদের পুঞ্চ এবং রাজৌরিতে অন্তত 70 জন সাধারণ মানুষ মারা গেছেন, আরো তার 3 গুণ 4 গুণ মানুষ আহত হয়েছেন। মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ারা এগুলো ধ্বংস হয়েছে। আমি পাকিস্তানকে কতটা ক্ষতি করতে পারলাম আমরা জানি না, আমরা সেখানে গিয়ে দেখতে পাচ্ছি না। আমি মেনে নিলাম যে তাদের সব সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, হতে পারে, কিন্তু আমার দেশকেও কিন্তু মোদী সাহেব নিরাপত্তা দিতে পারেননি। আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমি তো আমার ক্ষতিটা তো ভাববো, আমি তো বুক চাপড়ানোর আগে এই ব্যথাটাও তো অনুভব করব। মোদির বুকে যদি এই মানুষগুলোর যদি ব্যথা থাকতো, তাহলে এইভাবে ব্যথার উপরে বুক চাপড়ে কথা বলতেন না। ফলে আমাদের মোদী সাহেবকে আমাদের এই জায়গা থেকে বুঝতে হবে, আমরা অনেক কিছু হারিয়েছি। পাকিস্তান কতটা হারিয়েছে পাকিস্তান হিসেব করুক, আর আমরা বুক চাপড়ানোর মতো এমন কিছু করতে পারিনি। ট্রাম্প 8-10 বার বলেছে যে আমার অঙ্গুলি হেলনে যুদ্ধবিরতি হয়েছে। তিনি আঙুল তুললেন আর আমি যুদ্ধবিরতি ঘোষণা করে দিলাম, এটা বিরক্ত? সেটা তো বিদেশ। তার কথায় আমি নিশ্চয়ই যুদ্ধবিরতিতে যাব, যুদ্ধ একদমই ঠিক নয়, আমরা যুদ্ধবিরোধী মানুষ, কিন্তু আমেরিকা আঙুল তুলবে আর আমি যুদ্ধবিরতি ঘোষণা করব, এইটা কোন সরকারের, কোন সরকার প্রধানের বুক চাপড়ে কথা বলার কথা নয়, মাথা নিচু করে থাকার কথা ছিল। সেটা হয়নি। আমরা আমাদের যে বিতর্কিত জায়গা, যা নিয়ে আজকে ভারতের সাথে পাকিস্তানের এরকম সম্পর্ক, তার কোনো পরিবর্তন করতে পারেনি, বরং অনেকটা সমস্যায় পড়ে গেছে। পাকিস্তান দ্বিপাক্ষিকের জায়গায় বহুপাক্ষিক মিটিং এর দাবি তুলতে পারছে। এটা অনেকটাই আমাদের যে বিদেশ নীতি, সেখানে সেটব্যাক, বিফলতা। ফলে আমি কথাগুলো এই কারণে বলছি
যে মোদির ওই ভাষণে, ওই নাটকে, নাটক না, ওই যাত্রার ভঙ্গিমায় আপনারা যুক্তিটাকে হারিয়ে ফেলবেন না। আপনাদের বুঝতে হবে মোদির হাতে এই দেশ খুব নিরাপদ নয়। যুদ্ধ বাঁধানোর ক্ষেত্রেও আশঙ্কা। দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র, যদিও আজকের কাগজে লিখেছে যে এরকম কোনো আশঙ্কা ছিল না যে পরমাণু অস্ত্র ব্যবহার পাকিস্তান করবে, আজকে এটা লিখেছে। তাহলেও পরমাণু অস্ত্র আছে, কাদের আছে? ভারতের আছে। ফলে এটা সভ্যতার জন্য বিপজ্জনক। আর এই সভ্যতার জন্য বিপজ্জনক অস্ত্র যাদের হাতে আছে, সেরকম রাষ্ট্রের প্রধান হিসেবে মোদি কিন্তু ভরসাযোগ্য মানুষ নন। যে কোনো সময় যে কোনো রকমের বিপদ হতে পারে, শুধুমাত্র দলের স্বার্থে তারা এটা করতে পারে। এবং তার পরিচয় আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধের কদিনের মধ্যে তারা যে সমস্ত কথাবার্তা শুরু করেছে। আর ঠিক একই পর্যায়ে যদি বিরোধীরাও নামেন, তাহলে কিন্তু দেশের মুখ উজ্জ্বল হবে না, দেশের মুখ পুড়বে। আজকে যুদ্ধ না করে আলাপ আলোচনার মাধ্যমে, কূটনৈতিক বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই সন্ত্রাসকে যদি বন্ধ করা যায়, পাকিস্তানকে যদি নিরস্ত করা যায়, সেইটাই হবে একটা সরকারের সাফল্য। আর বুক চাপড়ানো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তখনই শোভা পায় যদি তিনি বিতর্কিত জায়গা দখল করে, যে দেখো 70-75 বছর ধরে সরকার যেটা পারেনি, কংগ্রেসী সরকার যেটা পারেনি, আমি পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে দখল করে নিয়েছি। তাহলে তার বড় কথা বলা শোভা পায়, কিন্তু তার কোনোটা কিছুই হয়নি। ফলে মোদির এই যাত্রা আপনারা যাত্রা হিসেবেই দেখুন, এইটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে অন্তত আমার মনে হয় না। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।